আমাদের আজকে পড়া হচ্ছে পাকস্থলীতে পরিপাক। তো পাকস্থলীতে পরিপাক পড়ার আগে আমাদেরকে যেটা করতে হবে, পাকস্থলীর গঠন সম্পর্কে একটু দেখতে হবে পাকস্থলীর মধ্যে কি আছে। তো এই ছবিটা নেট থেকে নেওয়া ছবিটা। এটা এটা পাকস্থলীর, এটা হচ্ছে অন্ননালী। ঠিক অন্ননালী এসে পাকস্থলীর যে অংশের সাথে যুক্ত হয়েছে তার নাম হচ্ছে কার্ডিয়াক রিজিয়ন। এটার নাম কার্ডিয়াক রিজিয়ন হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে হৃৎপিণ্ডের সাথে, মানে এই পাশ দিয়ে পাকস্থলীর এই পাশটাতে হৃৎপিণ্ডটা থাকে। আর এদিকে যে উপরের দিকে গম্বুজ, ওটা যে ফুলো অংশ, যে মসজিদ মন্দিরে যে গম্বুজ থাকে একটু ফুলা ফুলা থাকে, এই ফুলো অংশটাকে বলা হয় ফান্ডাস। এরপর এইখানে আবার বাঁকা বাঁকা হওয়ার আগ পর্যন্ত এই যে অংশটা হচ্ছে পাকস্থলীর মেইন বডিটা। এখানে দেখো দুদিকে দুটা বাঁক আছে। এদিকে হইলো কি, এদিকে হইলো এটা কি, এটা হলো অবতল নাকি, আর এটা হচ্ছে উত্তল। তো অবতল যেটা লেচার, লেসার কার্ভেচার, কার্ভেচার মানে হচ্ছে বাঁক, মানে ছোট বাঁক। আর এটাকে বলতেছে বড় বাঁক, গ্রেটার কার্ভেচার মানে হচ্ছে বড় বাঁক। আর লাস্টে এটা হচ্ছে ক্ষুদ্রান্ত্রের শুরু, ডিউডেনামের পার্টটা। তাহলে ডিউডেনামের কাছাকাছি যে অংশটা সেটাকে বলা হয় পাইলোরিক অঞ্চল বা পাইলোরাস। তো পাইলোরাসের মধ্যে এটাকে আবার দুইটা ভাগে ভাগ করছে পাইলোরাস অঞ্চল। একটা হচ্ছে পাইলোরিক ক্যানেল, ক্যানেল মানে নালী, যেটা ডিউডেনামের সাথে যুক্ত থাকে, সেটা হচ্ছে পাইলোরিক ক্যানেল। আর পাইলোরিক অ্যান্ট্রাম, অ্যান্ট্রাম শব্দের অর্থ হচ্ছে প্রকোষ্ঠ, বা কি বলে, থলি, বলা থলি। অ্যান্ট্রাম শব্দের অর্থ থলি। তার মানে পাইলোরিক অঞ্চলে যেটা নালীর সাথে যুক্ত সেটা হচ্ছে পাইলোরিক ক্যানেল। আর যেটা থলির মতো দেখতে অথবা থলির সাথে যুক্ত, যেমন পাকস্থলী নিজে একটা থলি, ঠিক না? তো থলির সাথে যে অংশটা থাকবে সেটা হচ্ছে অ্যান্ট্রাম, আর নালীর সাথে যে অংশটা থাকবে সেটা হচ্ছে ক্যানেল। তো পাইলোরিক অঞ্চলের দুইটা অংশ, একটা হচ্ছে পাইলোরিক ক্যানেল আর একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম। এ হচ্ছে পাকস্থলীর একটা মানে এটা কি বলা যায়, বিভিন্ন অঞ্চল আর কি। হ্যাঁ, তো এই ছবিটা মধ্যে যে অঞ্চলগুলো দেখা যায় সবগুলো অঞ্চল তোমাদের বইতে হয়তো নাই। তো আমরা যেহেতু এটা পড়তে হচ্ছে, আমরা ভালো করে পড়ি, কোনো কিছু যখন পড়বো তখন এটা সম্পূর্ণরূপে পড়তে হবে। তাহলে কয়টা অঞ্চল পাওয়া গেল? কার্ডিয়াক প্রান্ত কোন দিকে? হৃৎপিণ্ডের দিকে। যেদিকে হৃৎপিণ্ড থাকে সেদিকে, এবং অন্ননালী যে পাকস্থলীর যে জায়গায় এসে অন্ননালীটা উন্মুক্ত হয়েছে সে অংশটার নাম হচ্ছে কার্ডিয়াক প্রান্ত। এটার নাম কার্ডিয়াক প্রান্ত দেওয়া হয়েছে কারণ এটা হার্টের সাথে থাকে। কার্ডিয়াক শব্দের অর্থ হচ্ছে হার্ট। আর ফান্ডাস মানে হচ্ছে গম্বুজ। গম্বুজ মানে ফোলা অংশ থাকে, মসজিদ মন্দিরে গম্বুজ থাকে, সেই গম্বুজের মতো দেখতে, এর নাম হচ্ছে ফান্ডাস রিজিয়ন। আর দেহ, ওই যে উপরের অংশ নিচের অংশ কেটে কুটে দিলে মেইন যে বডিটা থাকে সেটা হচ্ছে মূল দেহ। আর পাইলোরিক অঞ্চল হচ্ছে ডিউডেনামের সাথে সংযুক্ত অংশটাকে বলা হয় পাইলোরিক অঞ্চল। পাইলোরিক অঞ্চলের দুইটা পার্ট, যেটা ডিউডেনামের সাথে সেটা হচ্ছে পাইলোরিক ক্যানেল, আর যেটা পাকস্থলীর সাথে সেটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম। অ্যান্ট্রাম শব্দের অর্থ হচ্ছে থলি। এটা আরো একাধিক জায়গায় পাওয়া যায়। এখন দেখো যখন অন্ননালী থেকে খাবারটা পাকস্থলী থেকে আসে, হ্যাঁ, এই অন্ননালী থেকে খাবারটা পাকস্থলীতে আসে, কিন্তু উল্টা পথে যেতে পারে না। এটা কিন্তু পারে না, উল্টা পথে যাওয়া পারে না। তার মানে এখানে কি আছে, একটা ভালভ আছে, মানে স্প্রিংটার বলে। এইটার কাজ হলো অন্ননালীতে খাবারটা পাকস্থলীতে ঢুকতে দিবে, কিন্তু উল্টা পথে যেতে বাধা দেয়। একইভাবে পাকস্থলী থেকেও খাবারটা কোথায় আসে? ক্ষুদ্রান্ত্রে আসে। তো ক্ষুদ্রান্ত্রে যখন আসে, এখানেও একটা স্প্রিংটার আছে। স্প্রিংটার পানির কাজ হচ্ছে দরজার মতো কাজ করে, কপারটিকের মতো কাজ করে। যখন খাবার পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে আসে তখন এই স্প্রিংটারটা ওপেন হয়ে যায়। আর উল্টা পথে, অর্থাৎ ডিউডেনাম থেকে বা ক্ষুদ্রান্ত থেকে কোনো খাবার পাকস্থলীতে যেতে চাইলে সেটা বাধা দেয় বা প্রোটেক্ট করে হচ্ছে এই স্প্রিংটারটা। তো এখানে যে স্প্রিংটারটা থাকে তার নাম হচ্ছে কার্ডিয়াক স্প্রিংটার। আর পাইলোরিক অঞ্চলে যেটা থাকে সেটা হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার। তাহলে নামও সহজ, কার্ডিয়াক অঞ্চলে যেটা থাকবে সেটা কার্ডিয়াক স্ফিংক্টার, আর পাইলোরাস অঞ্চলে যেটা থাকবে সেটা হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার। এটা খুব সহজ, এটা আগে আমি পড়াইতাম না। এটা মানে সিকিউরিটিতে কখনো আসে না, এমসিকিউর জন্য মেইনলি পড়তে হয়। তো তোমরা কি বুঝতে পারছো? কারো কোনো সমস্যা আছে? আমরা পরের স্লাইডে যাই না হলে। স্যার হুম। স্যার স্প্রিংটারের বাংলা অর্থ কি স্যার? বুঝি না। স্প্রিংটারের বাংলা অর্থ কি স্যার? স্প্রিংটারের এক্স্যাক্টলি বাংলা নাই, হ্যাঁ, তবে এটা অনেকটা আমরা যে ওই যে কপারটিকে পড়ছি না, যেমন হার্টে বাল্ব পড়ছি, বাল্ব যেরকম কাজ করে, হুম, হুম।
এরকম, হুম, অর্থাৎ একদিকে যাইতে দেয়, উল্টো পথে আসতে বাধা দেয়। হুম, তো এখানে শব্দটাকে ইউজ করেছে স্প্রিংটার। আর বাল্ব সাধারণত ব্যবহার করে হার্টের ক্ষেত্রে। হুম। হুম, আর হুম, স্প্রিংটার হলো এই 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 জায়গাতে মানে পৌষ্টিকতন্ত্রের সাথে এরকম বাল্ব জাতীয় যে জিনিসগুলো আছে, সেগুলো স্প্রিংটার বলে। এটা অনেকটা হুম, কপারটিকের মতো কাজ করে, বাল্বের মতো কাজ করে, অর্থাৎ খাবারের একমুখী প্রবাহ নিশ্চিত করে, উল্টা দিকে খাবারকে যেতে দেয় না। হুম। আর ওরকম স্পেসিফিক কোনো বাংলা টাংলা সম্ভবত নাই, একটু দেখবা আছে কিনা। বলয়, বলয় হতে পারে, বলয় পেশি, একটু বলয় আকৃতির পেশি, না বলয় হবে না, বলয় হচ্ছে পেশিটা বলয়, মানে গ্রাউন্ডেড পেশি দিয়ে গঠিত, একটা বলয় আকৃতির পেশি দিয়ে তৈরি হয়। কিন্তু স্প্রিংটারের বাংলা টাংলা আছে কিনা দেখবো আর কি, হ্যাঁ। আমরা সাধারণত স্প্রিংটারই বলি, আমি কারণ বাংলা টাংলা শব্দ ব্যবহার করি না। স্যার অ্যান্ট্রাম অর্থ কি? অ্যান্ট্রাম অর্থ হচ্ছে থলি। এই যে দেখো, চেম্বার, ক্যাভিটি, থলি, থলি, সোজা কথা, মানে গহ্বর বা থলির মতো। তো অ্যান্ট্রাম হচ্ছে, অর্থাৎ এখানে অ্যান্ট্রাম পাইলোরিক অঞ্চলকে দুই ভাগে ভাগ করছে। যে পাইলোরিক অঞ্চলের যে অংশটা নালীর সাথে মানে ক্ষুদ্রান্তের সাথে, সেটা হচ্ছে পাইলোরিক ক্যানেল। আর যে অংশটা পাকস্থলীর সাথে, মূল বডির সাথে, সেটা অর্থাৎ থলির সাথে, সেটা হচ্ছে অ্যান্ট্রাম, পাইলোরিক অ্যান্ট্রাম। এই অ্যান্ট্রাম শব্দটা আবার নবম অধ্যায়ে আছে। নবম অধ্যায়ে ওই যে ডিম্বাশয় চক্রে, ডিম্বাশয়ের ভিতরে যখন ডিম্বাণু উৎপন্ন হয়, তখন এরকম সেখানে একটা থলি তৈরি হয়, সেখানে এটার নাম হচ্ছে অ্যান্ট্রাম। স্যার পাইলোরিক আর পাইলোরাস কি একই কথা? এক, পাইলোরাস আর পাইলোরিক, আপনি কি? সে তো। ও, পাইলোরাস পাইলোরিক এটা হচ্ছে পার্টস অফ স্পিচ ডিফারেন্স, বুঝছো? যেমন তুমি যদি শুধু একটা শব্দ ইউজ করো পাইলোরাস, তাহলে এটা হচ্ছে নাউন। যখন তুমি পাইলোরাসের সাথে ক্যানেলটা যুক্ত করবে, তখন ক্যানেল কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে, তখন পাইলোরাসটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে না? তখন পাইলোরাসকে অ্যাডজেক্টিভ ফর্মে নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? আইসি হচ্ছে অ্যাডজেক্টিভের চিহ্ন। কিন্তু তোমরা ইংরেজি গ্রামার নিশ্চয় পড়ছো, এবারও কিন্তু প্রচুর পরিমাণ পার্টস অফ স্পিচ নাকি ইংরেজিতে আসছে মেডিকেল এডমিশন টেস্টে, মানে নিম্নের কোনটি অ্যাডজেক্টিভ, নিম্নের কোনটি নাউন। তো নাউন অ্যাডজেক্টিভ গুলো চেনার কিছু উপায় আছে। এর মধ্যে একটা উপায় হলো, একটা হলো তোমার যে আমরা যেটা শিখে আসছি, দুই গুণ বুঝালে অ্যাডজেক্টিভ, নাম বুঝালে নাউন, এটা একটা ওয়ে। কিন্তু কিন্তু আরো দুইটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হলো কি, অবস্থান, পজিশন। নাউনের একটা পজিশন আছে, অ্যাডজেক্টিভের একটা পজিশন আছে। নাউনের পজিশনে নাউন বসবে, অ্যাডজেক্টিভের পজিশনে অ্যাডজেক্টিভ বসবে। যদি নাউনের অ্যাডজেক্টিভের পজিশনে কোনো নাউনকে বসানো হয়, তখন সেই নাউনকে অ্যাডজেক্টিভে কনভার্ট করতে হবে। যেমন এখানে পাইলোরিক ক্যানেল, শব্দটা হলো পাইলোরাস। হ্যাঁ, যখন আমরা ক্যানেল শব্দটা যুক্ত করলাম, ক্যানেল নাউন হয়ে গেল, তাহলে পাইলোরাস কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এটাকে শুধু পাইলোরাস বলা যাবে, অথবা পাইলোরিক অঞ্চল বলা যায়, পাইলোরিক রিজিয়ন। এটা ইংরেজি গ্রামারের বিষয় আর কি, হ্যাঁ। জি স্যার। এখন দেখো, এই হলো পাকস্থলীর ভিতরের অবস্থা। এর একটু আইডিয়া করো, এর ভিতরে কি অবস্থা দেখছো, অমসৃণ কিন্তু, হ্যাঁ, ভিতরে কেমন জানি খাস খাস দেখা দেখা যাচ্ছে। এবার হচ্ছে পাকস্থলীর কলাতত্ত্ব। কলাতত্ত্ব মানে হচ্ছে হিস্টোলজি, টিস্যু। পাকস্থলীর মধ্যে কি কি টিস্যু থাকে, এগুলা, এটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা আসে প্রতি বছর, আমি দেখছি প্রতি বছরই পাকস্থলী প্রশ্নচ্ছেদ আসে প্র্যাকটিক্যালে। এবং এখানেও এটা একটু শিখে রাখলে প্র্যাকটিক্যাল শিখা লাগবে না। আর এখানে এটা শিখলে তোমার পরবর্তীতে পরিবেশটা বুঝতে পড়তে সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এগুলা এমসিকিউ তো আসতে পারে। এখন একটা পাকস্থলী যদি আমরা প্রস্থ বরাবর কাটি, কাটলে সবার বাইরে যে স্তরটা পাওয়া যাবে, সেটার নাম হচ্ছে সেরোসা। এটার নাম হচ্ছে সেরোসা। এরপরের স্তরটার নাম হচ্ছে পেশি, পেশি স্তর। এরপর 2 নম্বর স্তরটার নাম হচ্ছে পেশি স্তর। পেশি স্তর মানে কি, এর মধ্যে পেশি থাকে। 3 ধরনের পেশি থাকে। একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি, আর একটা হচ্ছে অনুপ্রস্থ পেশি, আর একটা হচ্ছে তির্যক পেশি। বাট এই ছবিতে দুইটা দুইটা লেবেলিং করা আছে, একটা হচ্ছে অনুদৈর্ঘ্য পেশি স্তর, আর একটা হচ্ছে বৃত্তাকার পেশি স্তর। আর একটা কিন্তু অবলিক একটা আছে, সেটা এই ছবিতে লেবেলিং করা নাই। আর একটা ছবি দেখাবো, সেখানে আছে। তো এই পেশি স্তরে তাহলে এই স্তরটা, অর্থাৎ দ্বিতীয় স্তরটার নাম হলো পেশি স্তর। এখানে অনুদৈর্ঘ্য পেশি আছে, অনুপ্রস্থ পেশি আছে। এই পেশির কাজটা কি? হ্যাঁ, এবং এগুলো কি ধরনের পেশি? ঐচ্ছিক পেশি না অনৈচ্ছিক পেশি? হুম, আইডিয়া আছে? আমাদের পরিবারে তো নাই তো অনৈচ্ছিক। পেশি। হুম, অনার্সিক বেশি। হ্যাঁ, অনার্সিক অনৈচ্ছিক বেশি পেশি, গুড। এই অনৈচ্ছিক পেশির কারণে আমাদের কিন্তু খিদা লাগে। হ্যাঁ, এই পেশিগুলো যখন সংকোচন প্রসারণ করলে, তখন আমাদের এখান থেকেই মানে খিদার প্রথম মেসেজ ব্রেনের দিকে যায় আর কি। যাই হোক, তো এটা হলো পাকস্থলীতে যখন খাবারটা আসে, যে খাবারটা আসে তার নাম কি? সরি, মুখ গহ্বরতে, মুখ গহ্বরতে যে খাবারটা পাকস্থলীতে আসে, সেই খাবারের নাম কি?
গত গত মানে সর্বশেষ ক্লাসে পড়াইছি আর কি, গত ক্লাস তো আর হয় না, এর আগের ক্লাসে। মুখ গহ্বর থেকে যে খাবারটা পাকস্থলীতে আসে, এই খাবারটার নাম কি? খাদ্যসার। খাদ্যসার। হ্যাঁ, খাদ্যসার মানে কি? খাদ্যমন্ড হবে না? না না, বোলাস বোলাস। বোলাস এর মন্ড তো, খাদ্য মন্ড বোলাস হবে। তো বাংলা গ্রাস, খাদ্য মন্ড মানে বাংলা। হ্যাঁ, বোলাস। তো মুখ গহ্বর থেকে বোলাস পাকস্থলীতে আসছে। তারপরে পাকস্থলীতে খাবার যখন আসে তখন কি হয়? আচ্ছা, আমরা এটা একটু পরে বলি, হ্যাঁ, অনেক কথা রয়ে গেছে এখনো। অর্থাৎ এখানে কি আছে, পেশি আছে, বিভিন্ন ধরনের পেশি আছে, তিন ধরনের পেশি আছে। একটা অনুদৈর্ঘ্য, একটা বৃত্তাকার পেশি, আর একটা হচ্ছে অবলিক পেশি। অবলিক পেশিটা এখানে চিহ্নিত না, এটা আরেকটা ছবিতে দেখাবো। তো এখন এই পেশির কাজ হলো পেশিগুলো সংকোচন প্রসারণ করে, সংকোচন প্রসারণ করে মেইনলি কি করে, যান্ত্রিক পরিপাকে সাহায্য করে। এই কথাগুলো আমরা আবার আসবে। এরপরে স্তরটার নাম হচ্ছে সাবমিউকুসা। সাবমিউকুসা স্তর কি থাকে, ওই যে রক্তনালী গুলো থাকে, রক্তনালী, কৌশিক জালিকা, স্নায়ু, হ্যাঁ, এরকম কিছু জিনিস থাকে এখানে। তারপরের স্তরটার নাম হচ্ছে মাসকুলারিস মিউকোসা। মাসকুলারিস মিউকোসা এটা এক ধরনের মাসকুলার লেয়ার। আর হচ্ছে মিউকোসা, একদম সবার ভিতরে স্তরটা হচ্ছে মিউকোসা, মানে পাকস্থলের ভিতর থেকে মিউকোসা আর বাইরে থেকে হচ্ছে সেরোসা। তো মিউকোসা কি, মিউকোসার সম্পর্কে ভালো করে পড়তে হবে। মিউকোসার মধ্যে কি আছে, একদম ভিতরের দিকে স্তর, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে রোগী নামক কতগুলো অভিক্ষেপ। রোগী মানে কি, আঙ্গুলের মতো কত অভিক্ষেপ বের হয়। এই যে আগের ছবিটা যে দেখলাম, এই দেখো, এই যে আঙ্গুলের মতো দেখছো, এই যে আঙ্গুলের মতো কতগুলো অভিক্ষেপ বের হয়েছে না, এই যে এগুলা, এগুলোকে বলা হয় রোগী। তাহলে এগুলা মিউকুসের স্তর থেকে বেরিয়েছে। ওকে, মিউকুসের স্তর থেকে কতগুলা রোগী বের হয়েছে। রোগী মানে হচ্ছে মিউকুসের স্তর থেকে কতগুলো আঙ্গুলের মতো অভিক্ষেপ বের হয়েছে, এই অভিক্ষেপগুলো বলা হয় রোগী। তো মিউকুসের স্তরে কোষের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এরা খুব দ্রুত বাঘ হইতে পারে। দ্রুত বাঘ হইতে পারে কেন, খেয়াল করো। পাকস্থলীর ভিতরে কিন্তু হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হয়, এবং এখানকার মিউকাস স্তরের কোষগুলা অনেক সময় নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় খাবার দাবার সাথে অনেক বিষ টিস থাকে, বিষ উৎপন্ন হয়, নানা কারণে এই কোষগুলা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো এই মিউকাস স্তর আবার ওই নষ্ট হওয়া জায়গাতে আবার নতুন করে কোষ তৈরি করে দিতে পারে। এটা হচ্ছে মিউকাস স্তরের একটা বিশেষ বৈশিষ্ট্য। এবং এটার একটা কি লাগে, বলা হয়ে থাকে যে প্রতি 3 দিনে পুরো স্তরটা কি হয়ে যায়, পুরো চেঞ্জ হয়ে যায়, মানে কোষগুলো মরে যায়, আবার নতুন কোষ তৈরি হয়। 3 দিনের মধ্যে দেখা যায় আগের সব শেষ হয়ে গেছে, সব নতুন কোষ হয়ে গেছে। এখন পাকস্থলীর এই মিউকাস স্তরে আরেকটা বৈশিষ্ট্য, এখানে গ্যাস্ট্রিক পিট থাকে। পিট মানে তো বুঝে গর্ত। হ্যাঁ, এই গর্তের ভিতরে কি থাকে, একটা গ্রন্থি থাকে, তার নাম হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি। তাহলে গ্যাস্ট্রিক গ্রন্থি কোন স্তরে থাকে, মিউকাস স্তরে। মনে রাখবে, এমসিকিউতে আসে। গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে পাকস্থলীর মিউকাস স্তরে। এই গ্যাস্ট্রিক গ্রন্থি 4টা কোষ দিয়ে তৈরি, 4টা। একটা কোষ হচ্ছে মিউকাস কোষ, এটার কাজ হলো মিউসিন নিঃসৃত করা। তারপরে আরেকটা হলো অক্সেন্টিক কোষ বা প্যারাইটাল কোষ, এটার কাজ হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করা। তারপরে জাইমোজেনিক কোষ, আরেকটা কোষ হলো জাইমোজেনিক কোষ অথবা পেপটিক কোষ অথবা চিফ কোষে বলা হয়। এটা হলো এনজাইম নিঃসৃত করে। এই যে গ্যাস্ট্রিক রসে যে রাসায়নিক পরিপাক হবে, সে রাসায়নিক পরিপাকের এনজাইম নিঃসৃত হয় জাইমোজেনিক কোষ থেকে, অথবা পেপটিক কোষ অথবা চিফ কোষ, অল্টারনেট নাম আর কি। আরেকটা কোষ হলো আর্জেন্টা ফাইন কোষ, এরা গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে, এরা ভিটামিন বি 12 শোষণে সহায়তা করে। এগুলো সব হচ্ছে কি এমসিকিউ পড়া, হ্যাঁ, এগুলো একটু মনে রাখার ব্যাপার আছে। সাধারণত এগুলো একসময় পড়াইতে পারবো না, এখন একটু পড়াই দিই, কারণ এমসিকিউর একটা বিষয়টা এখন অনেক গুরুত্বপূর্ণ। সবাই এডমিশন টেস্ট নিয়ে পাগল। হ্যাঁ, তারপর একটা হচ্ছে গ্যাস্ট্রিন কোষ, এটার আরেকটা নাম হলো জি কোষ। জি কোষ থেকে কি বের হয়, গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত। ওই যে সেতু যে প্রথম দিন বলছিল হরমোন, এই যে পরিপাকে হরমোন সাহায্য করে, এই যে হরমোনের কথা চলে আসছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কি করে, এই যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে গ্যাস্ট্রিক রস ক্ষরণ করবে, সেই গ্যাস্ট্রিক রস ক্ষরণে উদ্দীপনা যোগায় কে, গ্যাস্ট্রিন। তার মানে মুখ গহ্বর থেকে যখন বোলাসটা পাকস্থলী থেকে আসবে, হ্যাঁ, তখন গ্যাস্ট্রিন হরমোন রিলিজ হয়। গ্যাস্ট্রিন হরমোন কি করবে, গ্যাস্ট্রিক গ্রন্থিকে উদ্দীপিত করবে, স্টিমুলেট করবে। তখন গ্যাস্ট্রিক গ্রন্থি কি করে, গ্যাস্ট্রিক রস ক্ষরণ করে। গ্যাস্ট্রিক রস কি থাকবে, এই 4টা কোষের ক্ষরণ থাকবে, মিউকাস থেকে মিউসিন থাকবে, তারপরে হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকবে, তারপর এনজাইম থাকবে, তারপরে তোমার ভিটামিন বি 12 থাকবে। ঠিক আছে, তাহলে এই 4টা জিনিস গ্যাস্ট্রিক জুসে থাকবে।
এখন পরীক্ষা যদি আছে গ্যাস্ট্রিক জুস কাকে বলে, এখন সংজ্ঞার ব্যাপারে তার নতুন করে বলে লাভ নাই, অনেকবার বলছি। অবস্থান, প্রধান বৈশিষ্ট্য, কাজ। গ্যাস্ট্রিক জুসের অবস্থান কোথায়? গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে নিঃসৃত রস। তাহলে গ্যাস্ট্রিক জুস হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস, যেখানে কি কি থাকবে? মিউসিন, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এনজাইম এবং ভিটামিন বি 12। এদের সবারই কাজ হচ্ছে পরিপাকে সাহায্য করে। তার মানে কাজ হচ্ছে অবস্থান, প্রধান বৈশিষ্ট্য, কাজ। অবস্থান হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থি, উম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ধরো এটা রস, হ্যাঁ রস বা রসগুলোর নাম বলতে পারো। আর কাজ হচ্ছে এরা সবাই পরিপাকে সাহায্য করে। তাহলে গ্যাস্ট্রিক জুস হলো, এখানে লেখা আছে পরিপাকের এনজাইম, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং মিউকাসের একটা মিশ্রণ। এবং এর পরিমাণ দৈনিক প্রায় 2 লিটার। তবে এটা কিন্তু ভেরিয়েবল ইনফরমেশন, কাছাকাছি, কোথাও 1.5, কোথাও 2, কোথাও আবার রেঞ্জ দেওয়া আছে 1.5 থেকে 1.8। হ্যাঁ, এটা কিন্তু ভেরিয়েবল ইনফরমেশন, আনুমানিক 2 লিটার। এই যে গ্যাস্ট্রিক গ্রন্থির ছবি, এরকম ভাবে বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক পিড, গ্যাস্ট্রিক প্রভৃতি গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে এবং 4 ধরনের কোষ: মিউকাস সেল, মিউকাস সেল মিউসিন নিঃসৃত করে, প্যারিডাল সেল কি করে? হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসৃত করে, চিপ কোষ কি করে? ওই যে এনজাইম নিঃসৃত করে, জি কোষ কি করে? ওই যে গ্যাস্ট্রিন হরমোন নিঃসৃত করে। এদের সম্মিলিত ক্রিয়া এখানে পরিপাকের কাজটা চলে। ওই যে বলছিলাম, এই ছবিতে দেখো, এই মাস্কুলার লেয়ার কয়টা? 3টা: অবলিক লেয়ার, সার্কুলার লেয়ার, লংগিটিউডাল। লংগিটিউড মানে অনুদৈর্ঘ্য, সার্কুলার মানে বৃত্তাকার পেশি, আর অবলিক লেয়ার মানে কি? তির্যক পেশি। মানে 3টা পেশি থাকে, মনে রাখবা। যখন আমরা পরিপাকে বলবো 3টা পেশির নাম বলবো। তবে আহ, কোনো কোনো জায়গায় 2টা লেখা আছে, অবলিকটা লেখা নাই, কিন্তু অবলিক এখানে আছে। যেমন, তো এই দিয়ে আমাদের পাকস্থলীর মোটামুটি গঠনের অংশটা শেষ। এখন আমরা যদি পাকস্থলীর ইয়াতে যাই, কি বলে, পরিপাকে আসল যেটা পড়া, মানে পাকস্থলীতে পরিপাকে তো আজকে পড়াবো। পাকস্থলীতে পরিপাক যদি আমরা এখন পড়াইতে যাই, দেখো এতক্ষণ যে পড়াইলাম, পড়াটা কিভাবে কাজ করবে। আচ্ছা, এই মুখ গহ্বর দিয়ে খাবারটা যে অন্ননালী দিয়ে নেমে কোথায় আসছে? পাকস্থলীতে আসছে। কোন প্রক্রিয়া আসছে মূলত? কোন প্রক্রিয়া? পেরিস্টালসিস। পেরিস্টালসিস। তাহলে পেরিস্টালসিস কাকে বলে? এটা একটা প্রশ্ন হতে পারে না? হুম, পেরিস্টালসিস কাকে বলে? স্যার, অন্ননালী থেকে খাবার যে প্রক্রিয়ায় সংকোচন প্রসারণের মাধ্যমে পাকস্থলীতে পৌঁছায়। গুড, হ্যাঁ, এটা হয়েছে। এই যে পেরিস লেখা, যে ক্রমসংকোচন প্রক্রিয়া খাদ্য গলৎকরণের পর খাদ্য দলা বা মন্ড বা বোলাস বা গ্রাস অন্ননালীর মধ্য দিয়ে পাকস্থলীতে পৌঁছে, তাকে পেরিস্টালসিস বলে। এটা কিন্তু অনেক সময় জ্ঞানমূলক আসতে পারে পেরিস্টালসিস কি। এবং পেরিস্টালসিসের ব্যাপারে আরেকটা কথা মনে রাখা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেরিস্টালসিস প্রক্রিয়া খাদ্য শুধু সামনের দিকে যায়, কখনো পিছনের দিকে আসে না, কিন্তু মনে রাখবা। খাবার শুধু সামনের দিকে যাবে, পিছনে কখনোই খাবার আসে না পেরিস্টালসিস প্রক্রিয়া। ওকে, তাহলে এখন পাকস্থলীতে পরিপাক যদি আমরা পড়াইতে আসি, আমাদের মূল পড়া কিন্তু এইটা। এতক্ষণ যেগুলো পড়াইলাম এগুলো হচ্ছে ওই সাপোর্টিং পড়া আর কি, হ্যাঁ, মানে বেসিক। এবং এই জিনিসগুলো মেনলি এমসিকিউতে আসে, সিকিউতে কখনো আসতে আমি দেখি নাই। আসলে কোনো অসুবিধা নেই, কোষের নাম, কাজ এগুলো লিখবে আর কি। কোথায় গ্যাস্ট্রিক কোষের গ্রন্থিতে 4 ধরনের কোষ থাকে, 4টা কোষের নাম। পাকস্থলীতে কয়টা লেয়ার থাকে? স্যারোসা, তারপর হচ্ছে পেশি স্তর, সাবমিউকোসা, মাস্কুলার মিউকোসা এবং মিউকোসা। এই স্তরগুলোর নাম এবং এই সম্পর্কে কিছু ইনফরমেশন শিখতে হবে। এগুলো এমসিকিউতে, মেইনলি এমসিকিউতে আসে। সিকিউতে আসার মতো জিনিস এগুলি না। স্যার, হ্যাঁ, ওই যে আগের স্লাইডে যে কি একটা এনজাইম ছিল না, তাই নাকি? আর্জেন্টাফাইন কোষ, আর্জেন্টাফাইন কোষ। ওটার কাজটা বুঝি নাই। আর্জেন্টাফাইন, এটা হচ্ছে ওই যে ইয়া, এই যে এরা হচ্ছে গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর তৈরি করে। এরা ভিটামিন বি 12। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর, এই ফ্যাক্টর মানে হচ্ছে কি? বিভিন্ন ধরনের উপাদান। এটা তোমরা যেখানে পড়তে যাবা নাম দিয়ে রাখছো। ফ্যাক্টর, ফ্যাক্টর মানে হচ্ছে যে কোনো একটা জিনিস ধরো সুনির্দিষ্ট ভাবে নাম না দিলে এটা নাম ফ্যাক্টর দিয়েছে। গ্যাস্ট্রিক ইন্ট্রিনসিক ফ্যাক্টর মানে, ইন্ট্রিনসিক শব্দের অর্থ হচ্ছে অভ্যন্তরীণ বোঝায়। গ্যাস্ট্রিক মানে হচ্ছে গ্যাস্ট্রিক গ্রন্থের ভিতরে পাওয়া যাবে একটা জিনিস, যেটা হলো কি ভিটামিন বি 12 শোষণে সাহায্য করে।
এটা তেমন কিছুই না। এটা পরিপাকের সাথে সরাসরি এর অত সম্পর্ক নাই। তবে এই আর্জেন্টাইন কোষটা গ্যাস্ট্রিক গ্রন্থিতেই থাকে এবং ভিটামিন বি 12 শোষণে সাহায্য করে। যদি কোনো কারণে গ্যাস্ট্রিক ইন্টেন্সিভ ফ্যাক্টর কম থাকে সেক্ষেত্রে ভিটামিন বি 12 শোষিত হবে না। আর ভিটামিন বি 12 শোষিত না হলে কিন্তু অনেক রোগ টোগ হইতে পারে। হুম। এই যে আমাদের নার্ভের, ব্রেইনের মনে না থাকা, হ্যাঁ, এরকম স্নায়বিক নানা সমস্যা সমস্যা হয় ভিটামিন বি 12 না থাকলে। আচ্ছা, আমরা পরিপাকে আসি। সেটা হচ্ছে, তাহলে পাকস্থলীতে পরিপাকের যখন কথা আসবে তখন আগে বলছি যে কোনো জায়গা পরিপাকের কথা আসলে পরিপাক দুই রকম। দুটো পরিপাক আগে চিন্তা করতে হবে, তারপরে তিন ধরনের খাবারের কথা চিন্তা করতে হবে। তো আগে আমরা যান্ত্রিক পরিপাকটা দেখি। তাহলে যান্ত্রিক অলরেডি ডান। যারা একটু আগে যে আমরা যা পড়াইলাম পাকস্থলীর মধ্যে কি কি আছে এগুলো যদি আমরা জানি তাহলে আমাদের যান্ত্রিক পরিপাক শেষ। বোলাস যখন পাকস্থলী থেকে আসবে তখন কি হবে? গ্যাস্ট্রিন, খেয়াল করো, গ্যাস্ট্রিন হরমোন হরমোন রিলিজ হবে। গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে গ্যাস্ট্রিক জুস খরিত হয়। গ্যাস্ট্রিক জুসে কি আছে? হুম, বলো তো, গ্যাস্ট্রিক জুসে কি আছে? 3CL আছে, হ্যাঁ, বিভিন্ন এনজাইম আছে। হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তারপরে মিউট। এনজাইম আছে। আবির, মনে কথা বলতে তোমার সাউন্ডটা আসে না ঠিক মতো। হ্যাঁ, তোমার সাউন্ডটা চেক করো। আবির নিয়ে কথা বলছো একটু আগে, সাউন্ডটা আসে না। ঠিক আছে। খুব মানে তোমার সাউন্ড সিস্টেমের সমস্যা আছে। নেটওয়ার্ক সমস্যা না, সাউন্ড সিস্টেমের সমস্যা। সাউন্ডটা আসে না। কথা বলো যে কথা বুঝি না আমি। হয় দূর থেকে কথা বলতেছো অথবা তোমার সাউন্ড খুব লো হয়ে আছে। কি আছে গ্যাস্ট্রিক রসে? হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। তারপর কি আছে? বিভিন্ন এনজাইম আছে। এনজাইম। এনজাইম তো যান্ত্রিক পরিপাকের সাথে রিলেটেড না, ঠিক না? তারপর কি আছে? পানি। ওই যে 2 লিটার। হ্যাঁ, 2 লিটার। এখন খেয়াল করো, পানি আমরা খাইলেও পানিটা পাকস্থলীতে থাকবে, আর পানি যদি নাও খাই গ্যাস্ট্রিক জুসে কিন্তু পানি থাকবে। এবং পরিপাকের বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোলাইসিস। হাইড্রোলাইসিস বিক্রিয়া মানে কি? পানি লাগবে। ঠিক আছে, তো পানিটা কিন্তু গ্যাস্ট্রিক জুসেও থাকে, আবার অনেক সময় খাবারের সাথে পানি খাই। তার মানে পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। হ্যাঁ। আর অন্যদিকে পাকস্থলীতে কি আছে? তিনটা পেশি। কোন তিনটা? এই যে দেখো, অনুদৈর্ঘ্য পেশি, লঙ্গিটিউডিনাল লেয়ার, বাংলা হচ্ছে অনুদৈর্ঘ্য, সার্কুলার মানে বৃত্তাকার পেশি, অবলিক মানে তির্যক পেশি। এই তিন ধরনের পেশি সংকোচন প্রসারণ, এরকম এরকম সংকোচন প্রসারণের ফলে পানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং বোলাস কি হয়ে যাবে? মিক্স হয়ে যাবে। মিক্স হয়ে বোলাসটা ছিল কি? সেমি সলিড। সেমি সলিড মানে কি? অর্ধ কঠিন। আর এখন কি হয়ে যাবে? এটা অর্ধ তরল। অর্ধ তরল একটা পদার্থে পরিণত, এবং এটার নাম হচ্ছে কাইম। কাইম। আমি একটু লিখে দিই, CHYM। কাইম। কাইমে পরিণত হবে। তাহলে যান্ত্রিক পরিপাক কাকে বলে? এই যে আজকে পাকস্থলীর ভিতরে যা আছে, বোলাস, খেয়াল করো, বোলাস লেখাপড়াগুলো কেমনে কনসেপ্ট ডেভেলপ করতে হবে। তুমি এগুলো মুখস্থ করলে কখনো মনে থাকবে না। আর এগুলো মুখস্থ করার সম্ভাবনা দরকার না, আরো অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো আমাদের মনে রাখতে হবে, পড়তে হবে। তাহলে যখন আমরা যান্ত্রিক পরিপাক কি করবো, জানতে ওই ওই জিনিসটার মধ্যে কি কি আছে? বোলাস, পানি, গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিক অ্যাসিড, গ্যাস্ট্রিক জুসের পানি অথবা খাবারের পানি, কি হবে? তারপরে তিন ধরনের মেইন মেইন প্লেয়ার হচ্ছে তিন ধরনের মসৃণ পেশি, অনুদৈর্ঘ্য পেশি, বৃত্তাকার পেশি, তির্যক পেশি। এই তিন ধরনের পেশির সংকোচন প্রসারের ফলে এই জিনিসগুলো সব মিক্সিং হয়ে যাবে। এটা হচ্ছে যান্ত্রিক পরিপাক। এখন এই কথা, এই শব্দ, এই যে রিলেটেড জিনিসগুলো দিয়ে তুমি নিজস্ব একটা স্টোরি মেক করলেই তোমার আনসার হয়ে যাবে। এটাকে কোনোভাবে লাইন বাই লাইন মুখস্থ করার প্রয়োজন নাই। এরা যারা করে এরা ভালো স্টোরি না, এরা হচ্ছে লেস দেন এভারেজ, মনে রাখবো। যারা এই কাজগুলি করে, মুখস্থ করে এরকম জিনিসগুলোকে, তারা হচ্ছে less than। তোমার কি এই অ্যাবিলিটিটা থাকতে হবে। এখানে আমার র গুলো কি? বোলাস, হাইড্রোক্লোরিক অ্যাসিড, পানি, তিনটা মসৃণ পেশি। তাহলে কয়টা জিনিস বলো? চারটা জিনিস। এই চারটা জিনিস দিয়ে তুমি মোটামুটি একটা সুন্দর করে একটা গল্প মেক করে ফেলো। হাফ পেজের, আধা পেজের, হ্যাঁ, আধা পেজের বেশি লিখতে পারবে না, সর্বোচ্চ আধা পেজ লিখতে পারবা। তাহলে তোমার আনসারটা কিন্তু হয়ে গেল। এটা কোনো বইয়ের সাথে মিলার কোনো দরকার নাই। এটা মানে এই শব্দগুলো থাকলে হচ্ছে। এবার আসে রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকের ক্ষেত্রে কি হবে? দেখো এখানে কি আছে, এই যে আমি যা লিখলাম, চর্বিত খাদ্য অনলী পথে পাকস্থলীতে প্রবেশের পর পাকস্থলীর তিনটি পেশি স্তরের সংকোচ প্রসারণ প্রসারণ মধ্যে খাদ্যের দলা পাকস্থলী এক প্রান্ত থেকে অপর প্রান্তের সামনে পিছনে সঞ্চালিত হতে থাকে এবং গ্যাস্ট্রিক গ্রন্থি নিঃসৃত গ্যাস্ট্রিক জুসের সাথে মিশে দলিত মথিত হয়ে নরম পিচ্ছিল খাদ্যমণ্ডে পরিণত হয়। একে কাইম বলে।
এই সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড খাদ্য বস্তুতে আগত ব্যাকটেরিয়া, এর ছিল একটা বাড়তি কাজ হলো কি, ওই সে ব্যাকটেরিয়া মেরে ফেলে, খাবারের সাথে যে কোনো ব্যাকটেরিয়া আসে এগুলোকে সে মেরে ফেলে। এখন এই লেখাটা তোমার যদি মুখস্থ করো, তোমার এই প্রাইভেট টেট পড়ার কোনো দরকার নাই, তুমি বসে বসে মুখস্থই করো। আমার স্ট্র্যাটেজিটা কি, আমরা এখানে এই মেইন মেইন শব্দগুলো চিনবো। একটা হলো কি বোলাস, চর্বিত খাদ্য, এখানে নাম দিচ্ছে চর্বিত খাদ্য, আমরা বোলাস বলবো, মুখ গহ্বরে আগত বোলাস। তারপর তিনটা পেশি, এই তিনটা পেশির নাম শিখবো। তারপরে কি, এরপরে হতো নিশ্চিত জুস, হ্যাঁ গ্যাস্ট্রিক জুসের সাথে মিশবে, মানে পানি টানি সহ। এই আর হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে কয়টা শব্দ হইলো, এক, দুই, তিন, চার। এই চারটা জিনিস তোমার মনে রাখার বিষয়। এই চারটা জিনিস দিয়ে জাস্ট মেক ইউর ওন স্টোরি। তুমি নিজের ভাষায় একটা স্টোরি মেক করবা, এটা লিখবা, তোমার আনসার হয়ে গেছে। তুমি যা লিখবা এখানে কোনো ভুল হবে না, শুধু এই চারটা জিনিস থাকতে হবে। ঠিক আছে? তাহলে যান্ত্রিক পরিপাক শেষ, এবার আসো রাসায়নিক পরিপাকে আসো। রাসায়নিক পরিপাকের কি অবস্থা, ওই যে গ্যাস্ট্রিন বলার যখন পাকস্থলীতে আসছে তখন গ্যাস্ট্রিন হরমোনের প্রভাবে গ্যাস্ট্রিক জুস নিঃসৃত হয়েছে। তো গ্যাস্ট্রিক জুসের চারটা কোষ ছিল, হ্যাঁ। এর মধ্যে স্টিফ কোষ যেটা বা পেপটিক কোষ, সেখান থেকে কি বেরোছে, এনজাইম বেরিয়েছে। এই এনজাইম কি করবে এখন, রাসায়নিক পরিপাক ঘটাবে। তো এখন খাবার হলো তিনটা, তুমি তো ভাত খাইছো, মাংস খাইছো, চর্বি খাইছো। এই তিনটা খাবারের মধ্যে শর্করা এবং লিপিড, খেয়াল করো, শর্করা এবং লিপিড পরিপাককারী কোনো এনজাইম গ্যাস্ট্রিক জুসে নাই। হ্যাঁ, তার মানে শর্করা এবং লিপিডের রাসায়নিক পরিপাক পাকস্থলীতে হবে না। বেঁচে গেছো, না থাকাতে লিখতে হবে না। আছে কি তাহলে, প্রোটিন পরিপাকীয় এনজাইম। তো প্রোটিন পরিপাকীয় এনজাইম কোনগুলি আছে, একটা হচ্ছে পেপসিনোজেন, আর একটা হচ্ছে প্রোরেনিন। এই দুইটা এনজাইম হচ্ছে নিষ্ক্রিয়, অর্থাৎ এরা যখন খরিত হয় তখন নিষ্ক্রিয় হিসেবে খরিত হয়। নিষ্ক্রিয় হিসেবে খরিত হওয়ার একটা কারণ আছে, সেটা আমরা পরে পরে দেখাবো কেন নিষ্ক্রিয় হিসেবে খরিত হয়। এরা সক্রিয় হয় কার উপস্থিতিতে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে জীবকোষ থেকে যে এনজাইম নিঃসৃত হয় পেপসিনোজেন এবং প্রোরেনিন, সেটা নিষ্ক্রিয়। সেটাকে সক্রিয় করার জন্য কি হবে, অক্সেন্ট্রিক বা প্যারাটাল কোষ থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড কি করবে, পাকস্থলীর এনভায়রনমেন্টটাকে অ্যাসিডিক করে ফেলবে। অ্যাসিডিক না হলে এই পেপসিনোজেন এবং প্রোরেনিন কি হবে না, সক্রিয় হবে না। সক্রিয় না হলে তোমার প্রোটিন ডাইজেস্ট হবে না। এখন আমরা যে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক করি সারাক্ষণ, অ্যাসিড অ্যাসিড বলি, মনে রাখবা অ্যাসিড এক জিনিস, গ্যাস্ট্রিক আরেক জিনিস। অ্যাসিড ভালো, পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রা অ্যাসিড কিন্তু ভালো, অ্যাসিড না হলে তোমার পরিপাক হবে না। কিন্তু গ্যাস কিন্তু অন্য জিনিস, হ্যাঁ। হাইড্রোক্লোরিক অ্যাসিড কমে গেলে গ্যাস্ট্রিক, হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি ভালো ভালো মাত্রায় সিক্রেশন হয় তখন কিন্তু গ্যাস্ট্রিক হবে না। গ্যাস্ট্রিক হওয়ার কাহিনীটা ভিন্ন। আমাদের দেশে গ্যাস্ট্রিকের যেভাবে ওষুধ মানুষ খাচ্ছে, হ্যাঁ, এটা গ্যাস্ট্রিক কখনোই ভালো হবে না। এবং এই পথে যে লাভ নাই, শুধু ট্যাবলেটে খাচ্ছে মুড়ির মতো, কোনো কাজ হবে না। কারণ রোগের ওষুধ এটাকে জোর করে দমন করা হচ্ছে। যাই হোক, তাহলে পেপসিনোজেন এবং প্রোরেনিন। এখন এই পেপসিনোজেন কি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে সক্রিয় হয়ে পেপসিনে কনভার্ট হবে। পেপসিনের কাজটা কি, প্রোটিনকে ভেঙে পলিপেপটাইডে পরিণত হবে। এখন প্রোটিন এবং পলিপেপটাইড কি জিনিস তোমাদেরকে অনেক কয়েক জায়গায় পড়াইছি। উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায়ে পড়াইছি প্রোটিন কি জিনিস, পলিপেপটাইড কি জিনিস। তারপর কোষ রসায়ন অধ্যায়ে অনেককে পড়াইছি, অনেকে হয়তো পাওয়া অনেক ক্লাসটা। তো প্রোটিন হলো কি, একটা কমপ্লিট মানে অ্যামিনো অ্যাসিডের একটা পলিমার। মনে করো এটা হচ্ছে একটা প্রোটিন, প্রোটিনের একটা চেইন। এখানে মনে করো 1000টা অ্যামিনো অ্যাসিড আছে, কোথাও কোথাও। এখন পেপসিন কি করবে, এদিকে একটা কাটা দিবে, এদিকে একটা কাটা দিবে, এদিকে একটা কাটা দিবে। তাহলে এই জিনিসগুলোর নাম কি এখন, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, পলিপেপটাইড। প্রোটিন এবং পলিপেপটাইডের মধ্যে পার্থক্য হলো, প্রোটিন হচ্ছে একটা কমপ্লিট, মানে সম্পূর্ণ। একটা প্রোটিনে যতগুলো অ্যামিনো অ্যাসিড থাকার কথা সবগুলো অ্যামিনো অ্যাসিড থাকবে, এটা হচ্ছে প্রোটিন। আর যদি এটাকে কয়েকটা অংশ ফ্র্যাগমেন্টসে ভাগ করা হয়, 20টা 30টা 40টা যে কোনো সংখ্যা হতে পারে, তখন সেটাকে বলা হয় পলিপেপটাইড চেইন। প্রোটিন নিজে একটা পলিপেপটাইড চেইন। বোঝার জন্য বলি, সকল প্রোটিনেই পলিপেপটাইড চেইন, কিন্তু সকল পলিপেপটাইড চেইন প্রোটিন নয়। ঠিক আছে? আবার অনেক সময় প্রোটিন হইতে একাধিক পলিপেপটাইড চেইন লাগে, মনে করো 4টা, যেমন হিমোগ্লোবিন কয়টা থাকে, 4টা থাকে, 4টা থাকে, এরকম 4টা থাকে, 4টা পলিপেপটাইড চেইন থাকে। তো এখন তাহলে এটা তো প্রোটিন হবে না, এটা কি পলিপেপটাইড চেইন, এটা পলিপেপটাইড চেইন, 4টাকে একসাথে বলা হয় প্রোটিন। আর আলাদা আলাদা ভাবে তারা হচ্ছে এক একটা পলিপেপটাইড চেইন। এখন পেপসিনের কাজ তাহলে কি, প্রোটিনকে ভেঙে কয়েকটা টুকরা করে এক একটা টুকরাকে বলে পলিপেপটাইড চেইন। তাহলে আমরা কি বলতে পারি, পেপসিন প্রোটিনকে ভেঙে পলিপেপটাইড চেইনে পরিণত করে। এখন বইতে কি লেখা আছে, প্রোটিওজ ও পেপটন। এই প্রোটিওজ এবং পেপটন পলিপেপটাইডের সাথে এটা পার্থক্যটা কি, এটা হলো এক জায়গায় লেখা আছে, আমি দেখতে দেখা, এই যে প্রোটিওজ।
প্রোটিওজ হলো কি, গ্যাস্ট্রিক জুস বা প্যানক্রিয়াটিক জুসের ক্রিয়ায় প্রোটিনের দ্রবণীয় অবস্থা। সাধারণত প্রোটিন পানিতে দ্রবীভূত হয় না। যখন ওই এনজাইম গুলো কাজ করে তখন পলিপেপটাইড চেইন গুলো বা প্রোটিন গুলো কি হয়ে যায়, একটু পানিতে একটু দ্রবীভূত অবস্থায় চলে আসে, মানে একটু দ্রবীভূত, পানিতে দ্রবীভূত না হলে কিন্তু ওই যে হাইড্রোলাইসিস রিয়েকশন হবে না। অর্থাৎ পলিপেপটাইডের একটা দ্রবণীয় অবস্থার নাম হচ্ছে প্রোটিওজ এবং পেপটন। তো তোমরা প্রোটিওজ পেপটন লিখলেও হবে, যদি মনে করো যে মনে নাই তোমরা সরাসরি বলে দিবো পলিপেপটাইডে পরিণত হয়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো পার্থক্য হলো পলিপেপটাইড বা প্রোটিন হচ্ছে পানিতে অদ্রবণীয়, আর প্রোটিওজ এবং পেপটন হচ্ছে পানিতে দ্রবণীয়। এরপর একটা জিলেটিনেজ, এটাও কি করবে, এটা একটা এনজাইম, এটাও জিলেটিন প্রোটিনকে ভাঙবে। তো একই অবস্থা, পলিপেপটাইড ওই যে প্রোটিওজ এবং পেপটনে পরিণত করে। ঠিক আছে, এরপর হচ্ছে রেনিন একটা ব্যাপার আছে। এখন দেখো এখানে একটা সমস্যা, তোমরা তো গাড়ি স্যার বই পেয়েছো অনেকেই। এই দুই দুই তিন বছর আগেও যে এডিশন গুলো বের হয়েছে গাড়ি স্যারের বইতে, সরি আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে? অপূর্বা, তোমার মাইক্রোফোন অন আছে, আমার কথা শোনা যায়? হ্যালো। হ্যালো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো। আমাকে শোনা যায় না? এ কথা বলতেছে না। জি স্যার, শোনা যায়। হ্যাঁ, একটু কথাটা স্পষ্ট করো, আমি তো বুঝতেছি না, কারণ ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা, এটাও জি এক স্যার। ঘন্টা পরে ঝামেলা করতেছে। আচ্ছা শোনো, তাহলে রেনিনের বিষয়টা বলি। রেনিনের বিষয়টা হচ্ছে আমরা দ্রুত শেষ করতে হবে, মনে হয় বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। রেনিন এনজাইমটা বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়, বড়দের ক্ষেত্রে সাধারণত থাকে না, খুবই কম থাকে। এখন এই কারণে গাইসারের দুই একটা এডিশনের আগেও রেনিন কথাটা লেখা ছিল, এখন কিন্তু নাই। তোমরা দেখবে তোমাদের বইতে নাই। তো অন্যান্য বইতে কিন্তু রেনিন রয়ে গেছে। তো এখানে মেইন এনজাইম একটা হচ্ছে পেপসিন, হচ্ছে মূল এনজাইম। সাথে ক্লোরানিনটা বাচ্চাদের ক্ষেত্রে পাওয়া যায়। বাচ্চাদের কি করে, দুধের প্রোটিন কেসিন, দুধের যে প্রোটিনটা থাকে সেটাকে কেসিন বলে। এটা কিন্তু এমসিকিউতে আসে। দুধের প্রোটিনের নাম কি? কেসিন। এই দুধের প্রোটিন কেসিনকে প্যারাকেসিনে পরিণত করে কে? রেনিন। এই প্যারাকেসিনটা কি জানি, এটা দইয়ের মতো, দুধটাকে ভেঙে দই যে হয়ে যেরকম হয়ে যায় এরকম। এই প্যারাকেসিনকে পরবর্তীতে পেপসিন কি করে? পলিপেপটাইডে পরিণত করে। বুঝতে পারছো? এই হচ্ছে রেনিনের কাজ, আর কিছু না। তাহলে রেনিনটা এখন গাইসার বই থেকে ওমিট করে দিয়েছে, অন্যান্য বইতে এখন রয়ে গেছে, আগে গাইসার বইতেও ছিল। তো তোমরা এটা শিখবে, কারণ বলা তো জানো এমসিকিউ, তো এমসিকিউ তে কেসিনের বিষয়টা অনেকবার আসছে। মানে দুধের প্রোটিনের নাম কি? দুধের প্রোটিনের নাম কেসিন। দুধে যে শর্করা থাকে সে শর্করা নাম হচ্ছে ল্যাকটোজ। এগুলো কিন্তু অনেকবার পরীক্ষা আসছে। আমরা এরপর হচ্ছে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে একটু আগে আমি বলছি কি, পাকস্থলী থেকে লিপিড পরিপাকের এনজাইম। হ্যাঁ, কিন্তু অনেক বইতে আবার লেখা আছে কি, এই কথাটা লেখা আছে, পাকস্থলীতে গ্যাস্ট্রিক লাইপেজ মানে গ্যাস্ট্রিক জুসে কিছু লিপিড পরিপাকের এনজাইম পাওয়া যায়, সে এনজাইমের নাম হচ্ছে গ্যাস্ট্রিক লাইপেজ। এটা খুব দুর্বল লিপোলাইটিক এনজাইম। পাকস্থলীতে পিত্ত লবণের অভাবে সাধারণত লাইপেজ এনজাইম কাজ করতে হলে ক্ষারীয় পরিবেশ লাগে। আছে নাকি? হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি জি স্যার, স্যার। শোনা যাচ্ছে। আচ্ছা, জি তাহলে স্যার। লাইপেজ এনজাইমটা কাজ করতে অ্যাক্টিভ হতে কি লাগে? ক্ষারীয় পরিবেশ লাগে। ক্ষারীয় পরিবেশটা, পাকস্থলীর পরিবেশ কি? অম্লীয়। তো এখন গ্যাস্ট্রিক জুসের সামান্য পরিমাণে লাইপেজ, গ্যাস্ট্রিক লাইপেজ থাকে, কিন্তু এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হওয়ার কারণে কি হয় না, এই এনজাইমটা এখানে কাজ করতে পারে না।
হ্যাঁ, মানে লিপিডের পরিপাক এখানে কারণে হয় না। একদিকে এনজাইমটা অনেক বইতে লেখা আছে এটা মানে বাদ দিয়ে গেছে, কথা বলে না। কোনো কোনো বইতে লেখা গেছে সামান্য পরিমাণে গ্যাস্ট্রিক লাইপেজ পাওয়া যায়, তবে এটি এই অম্লীয় পরিবেশে কাজ করতে না পারার কারণে এখানে লিপিড পরিপাক হয় না। তবে এবারে আবার গালিসের বইতে আবার একটা ইনফরমেশন লাগিয়ে দিয়ে গেছে, সেটা হলো গ্যাস্ট্রিক লাইপেজ অতি অল্প মাত্রায় বাটার এবং মাখন জাতীয় পদার্থকে ভাঙতে পারে। সাধারণত পাকস্থলীতে অ্যাসিডিক এনভায়রনমেন্টের কারণে গ্যাস্ট্রিক লাইপেজ লিপিডকে পরিপাক করতে পারে না। তবে অনেক অনর বইতে লেখা আছে যে বাটার এবং মাখন জাতীয় লিপিডকে শুধুমাত্র এই গ্যাস্ট্রিক লাইপেজ ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে কনভার্ট করে। তো এতদিন যে আমরা পড়ে আসছি, আমি নিজেও পড়ে আসছি যে পাকস্থলীতে জাস্ট প্রোটিনের পরিপাক হয়, লিপিড এবং ইয়ার কি বলে শর্করার পরিপাক হয় না। এখন এই জায়গা থেকে এসে আমাদেরকে এই লেখাটা অ্যাড করতে হবে। পাকস্থলীতে প্রোটিনের পরিপাক ইজ ওকে, বাট গ্যাস্ট্রিক জুসে সামান্য পরিমাণে গ্যাস্ট্রিক লাইপেজ এনজাইম থাকে, এটি অম্লীয় পরিবেশে কাজ করতে পারে না বিধায় এখানে লিপিডের পরিপাক সাধারণত হয় না। তবে বাটার এবং মাখন জাতীয় লিপিড কে গ্যাস্ট্রিক লাইপেজ ভেঙে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করে। এই কথাটুকু এখন তোমাদেরকে একটু পড়তে হবে এবং লিখতে হবে। তবে এই লেখাটা আছে না, অনেক বইতে নাই, অনেক বইতে নাই, অনেক বইতে আছে। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। এই যে নিষ্ক্রিয় এনজাইম, এই যে পেপসিন, নিষ্ক্রিয় এনজাইম গুলো কি অনেকটা ওই যে বন্দুক আছে না, বন্দুকের কার্তুজ, কার্তুজটা খুললে তারপরে বোমা নিক্ষেপ করা যায়, মানে বোমাটা অ্যাক্টিভ হয়, এরকম আর কি। এই যেখানে নীল অংশটা দেখতেছো, এটা হচ্ছে কি ইনএক্টিভ অবস্থা। এটাকে যখন ভেঙে ফেলে দিবে, যখন লাল অবস্থা চলে আসবে, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অর্থাৎ এই অবস্থায় পেপসিনোজেন, এই অবস্থায় পেপসিন, এই অবস্থায় প্রোরেনিন, এই অবস্থায় রেনিন, এই অবস্থায় ট্রিপসিনোজেন, এই অবস্থায় ট্রিপসিন। এই আর কিছু না। আমাদের এই পাকস্থলীতে পরিপাক আমরা এখানে শেষ করি, আমার ক্লাস আজকে ক্লাসটা এখানে শেষ করতে হবে। অনেকক্ষণ হয়ে গেছে, তোমরা সারাদিন রোজা রোজা রাখছো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো, আর না হলে আমরা এখানে শেষ করবো। হ্যালো, কারো কোনো প্রশ্ন আছে? স্যার জিলেটিনকে ভেঙে কি উৎপন্ন হয়? ওই সব সব প্রোটিন ভেঙে পলিপেপটাইড হবে, এবং পলিপেপটাইড গুলো পরবর্তীতে এই পলিপেপটাইড গুলো কোথায় যাবে? ক্ষুদ্রান্তে যাবে। ক্ষুদ্রান্তে যাওয়ার পরে পলিপেপটাইড থেকে আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিড হবে, মানে ডাইপেপটাইড হবে, ট্রাইপেপটাইড হবে। বুঝতে পারছো? পেপটাইড মানে কি দুটো অ্যামাইনো অ্যাসিড যুক্ত থাকবে পেপটাইড, তিনটা থাকলে ডাইপেপটাইড, চারটা থাকলে ট্রাইপেপটাইড, এরকম মানে ছোট ছোট হয়ে যাবে আর কি। হতে হতে এক পর্যায়ে লাস্টে এন্ড প্রোডাক্ট, লাস্টে কি কি উৎপন্ন হবে? অ্যামাইনো অ্যাসিড। এবং সেগুলো সব ক্ষুদ্রান্তে। পাকস্থলীতে অ্যামাইনো অ্যাসিড হয় না। পাকস্থলীতে কি হবে? সব ধরনের প্রোটিন ভেঙে পলিপেপটাইড হবে। এই ভাঙ্গা পলিপেপটাইড চেন গুলো কোথায় যাবে? ক্ষুদ্রান্তে যাবে। ক্ষুদ্রান্তে যাওয়ার পর সেই পলিপেপটাইড গুলো ভেঙে আস্তে আস্তে অ্যামাইনো অ্যাসিড হবে। সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখব। এখানে সব ধরনের প্রোটিন ভেঙে শুধুমাত্র পলিপেপটাইড চেনে পরিণত হবে। আর পলিপেপটাইড চেনের একটা ভার্সন হলো প্রোটিউজ এবং পেপটন। প্রোটিউজ এবং পেপটন হচ্ছে দ্রবণীয় অবস্থা। পলিপেপটাইড চেনের দ্রবণীয় অবস্থা বা প্রোটিনের দ্রবণীয় অবস্থা। সাধারণত প্রোটিন পানিতেও দ্রবণীয়, তবে যখন এখানে ওই যে অনেক ধরনের যান্ত্রিক পরিপাক হবে, হাইড্রোক্লোরিক মিশ্রিত হবে, তবে তখন এগুলো একটু পানিতে দ্রবীভূত হয়ে যাবে আর কি, অবস্থা চলে যাবে। ওই অবস্থাদেরকে প্রোটিউজ এবং পেপটন বলে। আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে শেষ করি, হ্যাঁ। থ্যাংক ইউ।